পাকিস্তানের সাথে আমরা আমি প্রথমেই বলেছি আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই। ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দিচ্ছে না। অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না, আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কিউসেক অফ ওয়াটার ফ্রম ফেনী রিভার বাই ইন্ডিয়া ফর ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই স্কিম ফর সাবরুম টাউন ত্রিপুরা, এটা একটা এমওইউ আছে এবং সেটা এখনো বাতিল হয়নি, এটা বহাল আছে। কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা উল্লেখ করা হয়েছে এই নামে কোনো প্রকল্প নেই। আছে সেটা হলো MOU on withdrawal of water by Bangladesh and India from common border river কুশিয়ারা। এটা একটা সমঝোতা স্মারক 22 সালে স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকটা এখনো স্থগিত হয়নি। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলা হয়েছে এরকম কোনো চুক্তি নেই। আছে একটা চুক্তি, সেটা হলো এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রাম এন্ড মংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, এটা বাতিল হয়নি। ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, এই ধরনের কোনো প্রকল্প নেই। সিলেট শিলচর সংযোগ প্রকল্প, এই নামে কোনো প্রকল্প নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি হয়নি। আপনারা জানেন যে একটা পাইপলাইন নোমালীগড় থেকে পার্বতীপুর পর্যন্ত আছে, এটা সম্প্রসারণের জন্য প্রাথমিক আলোচনা হয়েছিল একসময়, কিন্তু যে বলা হচ্ছে যে সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি নাই। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প মিরসরাই ও মংলা, ভারতীয় লাইন অফ ক্রেডিট যেটা আছে এই বিষয়টি বাতিলের প্রক্রিয়া চলছে, বাতিল হয় না, বাতিলের প্রক্রিয়া চলছে। আদানি পাওয়ারের সম্বন্ধে যেটা বলা হয়েছে এটা মোটামুটি ঠিক আছে, কারণ কোর্টের আদানি পাওয়ার এর সাথে বিদ্যুৎ আমদানি যে চুক্তি আছে এটার সাথে আলোচনা চলমান আছে, আপনারা সবাই জানেন, এটা তো অনেকবারই খবর পেয়েছে। এটা পুনর্বিবেচনার জন্য বা এটাকে রিফ্রেমিং করার জন্য আলোচনা চলছে, এটা চলমান। কোনো চুক্তি যে হয়ে গেছে বা বাতিল হয়েছে এরকম কোনো কিছু নেই, পুনর্বিবেচনা হচ্ছে আসলে। গঙ্গা পানি বন্টন চুক্তি আপনারা জানেন যে আগামী বছর শেষ হবে এটার মেয়াদ। এই ট্রিটি এটার নবায়নের জন্য আলোচনা হবে, যোগাযোগ চলছে, এটা তো ওয়াটার মিনিস্ট্রির কাজ, তারা করছে এটার উপরে যেটুকু করে। তিস্তা পানি বন্টন চুক্তির খসড়া, এটা তো এরকম কোনো চুক্তি স্বাক্ষর হয়নি, স্বাক্ষর হয়েছে বলাও হয়নি। এটা তো আপনারা জানেন দীর্ঘদিন যাবতীয় আমরা এটার উপর কাজ করছি, খুব যে অগ্রগতি হচ্ছে তা না। একমাত্র লাস্টে যেটা ছিল জিআরএসি মানে গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে যে আমাদের একটা ওই টাগবোট কেনার চুক্তি ছিল, এটা আমরা বাতিল করেছি। কারণ বাতিল করা হয়েছে যেটা বিবেচনা করে দেখা গেছে যেটা বাংলাদেশের জন্য খুব লাভজনক না, বাতিল করেছি। তো কাজে মোটামুটি আপনাদের সবগুলি ব্যাপারে কিন্তু আমি বলে দিলাম যে কোনটা কি সিচুয়েশন। সহজ করে বলেন, ধরে নেন এই তালিকাটা নাই, ভারতের সঙ্গে 8 আগস্ট আপনার সরকার শপথ নেওয়ার পরে বাংলাদেশের পক্ষ থেকে কয়টা চুক্তি বাতিল করেছে এবং সেটা কি? বললাম তো যে একটাই চুক্তি আসলে বাতিল করা হয়েছে, বেশ কিছু পুনর্বিবেচনা পর্যালোচনা চলছে। এটা আমার মনে হয় যেসব আলোচনা চলছে এগুলি সম্বন্ধে আপনারা মোটামুটি জানেন। সেগুলি নিয়ে আসলে যখন কোনো নেগোসিয়েশন হয় তখন আসলে সার্বক্ষণিকভাবে সেগুলির তথ্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। আমরা যখন এটা কোনো একটা চুক্তি যখন সই হবে অথবা বাতিল হবে আপনাদেরকে আমরা জানাবো। এ নিয়ে আমি কোনো মন্তব্য করব। মাননীয় উপদেষ্টা এই চুক্তি যেটি বাতিল করেছেন এটা আসলে কিভাবে বাতিল হলো? দুপক্ষের সমঝোতায় চুক্তি হয়, দুই পক্ষই এগ্রি করে বাতিল, অথবা বাতিলের ক্লজ থাকলে সেই ক্লজ। আর কোনটা বাতিলের দিকে যাচ্ছে, মানে আলোচনা চলছে? আমি যেটা বললাম আপনাকে যে আসলে এটা যখন কোনো ক্ষেত্রে যখন একটা যেমন আদানি চুক্তি যদি আমরা পর্যালোচনা করতেছি, এটা আপনাদেরকে সবাই জানেন আপনারা, এবং এটা মোটামুটি কোনো গোপন কোনো বিষয় নয়। চুক্তির কথা বললেন বাতিলের প্রক্রিয়া চলছে, বাংলা পোর্ট, এটা কি আসলে এলওসির আন্ডারে নাকি? এটার একটা মানে সম্ভবত দাঁড়ান, আমি কোনো ভুল তথ্য যাতে আপনাদেরকে দিয়ে না দিই সেটা ব্যাপারে একটু খেয়াল রাখা সুবিধাজনক। দাঁড়ান দেখছি, মংলা পোর্টের বিষয়টা হচ্ছে, মংলা পোর্ট তো না, মংলা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প, হ্যাঁ মিরপুর মিরসরাই এবং মংলা, এটাতে
লাইন অফ ক্রেডিটের আওতায় যে প্রকল্পগুলো সেগুলি আমরা বাতিল করার চেষ্টা করছি। পোর্ট ম্যানেজমেন্ট ভারতীয় ঋণে যে প্রকল্পগুলো বাংলাদেশে চলছে, চলমান আছে কিংবা সামনে চলবে, তা থেকে আসলে বাংলাদেশ কি পরিমাণ লাভবান হবে? আচ্ছা দেখুন, যখন একটা প্রকল্প নেওয়া হয় কিন্তু লাভবান হবে ধরে নিয়েই কিন্তু সেই প্রকল্পটা নেওয়া হয়। এখন পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করা হয় যখন দেখা যায় যে সেটা ঠিক মতো কাজ করছে না অথবা অগ্রগতি হচ্ছে না। যেমন অনেক ক্ষেত্রে আমাদের লাইন অফ ক্রেডিট যেগুলি এসেছিল, আপনারা জানেন যে দীর্ঘ সময়েও দেখা যায় যে একটা লাইন অফ ক্রেডিট এসেছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না। কারণ শর্তাবলী এমন, যে দেশ লাইন অফ ক্রেডিট দেয় সেটা শুধু ভারত না, অন্যান্য দেশও তাদের স্বার্থ সামনে রেখেই দেয়। আমরা দেখি যে তাতে আমাদেরও স্বার্থ রক্ষা হয় কিনা। আসলে তো পারস্পরিক স্বার্থ বিবেচনায় তো প্রকল্প নেওয়া হয়। অনেক ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে যে যেসব শর্তাবলী আসে, বিশেষ করে ওই প্রকিউরমেন্টের যে শর্তাবলী আসে সেটা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত হয় না, তখন আমরা সেটাতে পিছিয়ে যাওয়ার চেষ্টা করি বা এগোই না। এটা হচ্ছে কিন্তু মানে লাইন অফ ক্রেডিটগুলি আপনারা যদি পর্যালোচনা করেন দেখবেন যে যত তাড়াতাড়ি মনে করা হয়েছিল যে সেগুলি বাস্তবায়ন করা যাবে সেটা করা যায়নি। কারণ পার্সেন্টেজ অফ প্রকিউরমেন্ট যেগুলি দেওয়া হয় সেটা অনেক সময় বাস্তবসম্মত না। মানে বাংলাদেশের জনগণের সুফলটা ভোগ করতে পারছে না। না, ভোগ করতে পারছে না, এইভাবে দেখতে হবে আমাদেরকে যে এটা আমাদের মনে হচ্ছে যে আমাদের এটাতে যেইভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে সেটা আমাদের জন্য বাস্তবায়নযোগ্য না অনেক ক্ষেত্রে। উনি একটা প্রশ্ন করার চেষ্টা, একটু দেরি করেন, উনি ওনার একটা প্রশ্ন অনেকক্ষণ চেষ্টা করছেন, বলুন। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে একটা দায়িত্বশীল জায়গা থেকে এই বক্তব্যটা দেওয়া হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তার ক্লারিফিকেশন ভবিষ্যতে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য দায়িত্বশীল মহলে আপনার তরফ থেকে কোনো বক্তব্য বা অনুরোধ, আমি আপনাকে এটার জবাবটা যেটা দিয়েছি ওটাই আবার রিপিট করবো যে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। আপনারা তো কিছু লিখতে চান এটাই বলবেন, এটাই লিখবেন যে উনি বলেছেন যে উনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন। আপনার ইন্ডিয়ান কাউন্টারপার্টের সঙ্গে আপনার পররাষ্ট্র সচিব, হেড অফ দ্য গভর্নমেন্ট বা কোনো লেভেলের অন্য মন্ত্রণালয়ের কোনো বৈঠকের সম্ভাবনা আছে? কতদিনের মধ্যে? দেখুন, দু দেশের মধ্যে বৈঠকটা তো এটা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটা এটা এক ধরনের রেগুলার, যে প্রতি বছর একবার করে হবে। এটা হলো নিয়ম। ধরুন এবছর তো হয়ে গেছে, আগামী বছর আরেকবার হয়তো হবে। বাকিগুলি কিন্তু সময় নির্ধারিত না। কাজেই যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, যখন কোনো ইস্যুস থাকবে যেটা উচ্চতর পর্যায়ে সমাধান সম্ভব মনে করা হবে, তখন সভা হবে। মাননীয় উপদেষ্টা, আমরা যেটা বলছিলাম যে আপনি চুক্তিগুলো নাই বা আছে সেগুলো ক্লারিফিকেশন দিলেন। প্রশ্নটা হচ্ছে যে এই বিষয়গুলো আমরা বলছি যে মে মাসে গণমাধ্যমে এসছে, হঠাৎ করে অক্টোবরে এসে জিনিসগুলোকে আবার ক্লারিফাই করা হচ্ছে, বা এটার কি কারণগুলো আপনার মনে হয়? এটা আসলে আমি বলতে পারবো না, কারণ এই জিনিসটা আমার চোখে পড়েনি আগে। আমি তো ইনকলাব করি না নর্মালি, তো আমার চোখে এটা পড়েনি। না, অনেক সময় হয় যেটা পত্রিকা না পড়বে সেটা চোখে আসে না। আসলে সব পত্রিকা তো পড়া সম্ভব না আমার পক্ষে। আমি তো সারাদিন তাহলে আমার শুধু পত্রিকা পড়াতেই কেটে যাবে। তো এটা আমার নজরে আসেনি। এখন যেহেতু নজরে আনা হয়েছে তার জন্য এই সম্বন্ধে আমার মতামত আছে। জাতিসংঘের থেকে আমাদের শান্তিরক্ষী মিশন ত্যাগ করা হচ্ছে এবং পুলিশের একটি কন্টিনজেন্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং অনেকে বলছে যে এই সিদ্ধান্ত জাতিসংঘ আগেই নিচ্ছিল, ওরা যেহেতু বলছিল বাজেট কমে গেছে, কিন্তু বাংলাদেশের থেকে আলোচনা হয়নি বলে এইভাবে পাঠানো হচ্ছে। সেই বিষয়ে না, এটা সঠিক নয়। আমরা বরং উল্লেখ করেছি যে যেহেতু একটি মিশন বন্ধ হয়ে গেছে মালিতে, সেখানে আমাদের একটা মেজর অংশ ছিল। সব ইউএন মিশনে তো সবার প্রতিনিধিত্ব থাকে না, কোনো কোনো দেশে একটু বেশি থাকে, যেমন মালিতে আমাদের বেশি ছিল। আমরা এই পয়েন্টটা বরং পয়েন্ট আউট করেছি তাদেরকে যে আমাদের ব্যাপারে যেন তারা এই বিষয়টা মনে রাখে যে অ্যাজ অফ টুডে 25% রিডাকশন যদি হয় সেটা আমাদের ক্ষেত্রে হওয়া উচিত না 25%। এই জন্য যে অল্প দিন আগে একটা মিশন বন্ধ করে দেওয়ার কারণে আমাদের পার্টিসিপেশন কমেছে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ফাইন্যান্স কমিয়ে দিয়েছে, কাজে এটা তাদের উপায় নেই না কমিয়ে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ক্ষেত্রে সেই কমাটা যেন লেস দেন প্রপোর্শনেট হয়, আমরা সেই চেষ্টা করছি। আমরা জানি যে কার্গো ভিলেজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 18 টন বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কালকে রাশিয়ার রাষ্ট্রদূত আপনার কাছে এসেছিলেন।
রাশিয়ান রাষ্ট্রপতি আমাদের কাছে আসেনি তো কালকে। আমার কথা হচ্ছে কাতারের ও আচ্ছা, হ্যাঁ, ওনার প্রশ্নটা আগে নিয়ে নিন, ওনারটা নিয়ে তারপর আপনার। Sorry. সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকে লাইভ করছে রাশিয়া থেকে বাংলাদেশি নাগরিকরা, এটা মানে লাইভ করছে, তারা বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে, এটা কি মানে লিগ্যালি কারেক্ট আছে কিনা একটা ব্যাপার আপনাদের নজরে আসছে কিনা? বিষয়টি আমার নজরে আসে, এবং আমার প্রসঙ্গ হচ্ছে সেটা হলো যে আমরা কাউকে ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দিচ্ছি না। আপনারা জানেন যে আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যায়, যেটা নিয়ে আমাদেরও সমস্যা আছে এবং অন্যান্য দেশের সাথে আমাদের সমস্যা আছে। সেটা হলো যে রেগুলার মাইগ্রেন্ট না যারা, অথবা কেউ যদি পড়াশোনা করতে যায় আর তারপর সে যদি যুদ্ধক্ষেত্রে হাজির হয়, আমি তো তাকে ঠেকানো তো আমার পক্ষে কঠিন, যদি সে লোভে পড়ে বা অন্য কোনো কারণে গিয়ে হাজির হয়। আমরা শুধু দেখবো যে আমাদের কাউকে জোর করে পাঠানো হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা সেটা অবশ্যই অপোজ করবো, কিন্তু আমরা সেরকম কিছু পাইনি এখন পর্যন্ত জোর করে কাউকে পাঠানো হয়েছে। যদি কেউ নিয়ম ভঙ্গ করে চলে যায় যুদ্ধে তার লাভের কারণে মনে করে, সেক্ষেত্রে সেটা ঠেকানো আমার জন্য খুব কঠিন। আমরা ডিসকারেজ করবো অবশ্যই এই ধরনের কাজ যেন কেউ না করে। তার একটা চুক্তি পর্যালোচনার কথা বলছেন এগেইন ভারতের কাছে, এর ভিতরে একটা প্রত্যয় খুবই সবসময় আমাদের পলিটিশিয়ানরা বলেন দেশ বিরোধী চুক্তি। এই পর্যালোচনা করতে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তির হার কেমন, এটা ফাইন্ড আউট করা গেছে? এটা খুব কঠিন বিষয় আমার মনে হয়। এটা তো প্রথম কথা হলো যে এক একটা চুক্তির বিষয় এক এক মন্ত্রণালয়ের রয়েছে, সেটার কতটুকু তার ওয়েটেজ সেটা হলো এক প্রশ্ন, কতটুকু সেটা ক্ষতিকর হচ্ছে সেটা তারা বের করতে পারবে। তবে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে কোনো চুক্তি কিন্তু সবসময়ই এক ধরনের পর্যালোচনার অধীনে থাকে, এবং সেখানে যে সুযোগ থাকে সেটাকে চেঞ্জ করার বা বাকিটা সেগুলি আপগ্রেড করা, সেগুলি সবসময় করা হয়। এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কাতারের মহামান্য আমির বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে একটি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই সফরটা মনে হয় হচ্ছে না। এর পরিবর্তে অন্য কোনো লেভেলে কাতারের সফর হবে কিনা, কোনো ভিভিআইপি সফর? কাতারে কিন্তু আমাদের সফর হয়েছে এর মধ্যে, এবং হয়তো সামনেও হবে। কোন লেভেলে হবে এটা বলা কঠিন, কারণ আমাদের মানে প্রয়োজন এবং সেখানে রাষ্ট্রপতি কি যাচ্ছেন সেই সফর? না, রাষ্ট্রপতি যাচ্ছেন না। রাষ্ট্রপতি যাবেনই আমার কথা। রাষ্ট্রপতিকে যে নিমন্ত্রণ দেওয়া হয় এগুলি অনেকটাই কিন্তু আলাদা করে, এটা সরকারের সিদ্ধান্তের প্রশ্ন যে কোন লেভেলে কোন মিটিংয়ে পার্টিসিপেট করা। আমি একটা শেষ করা যায় না? ইন্ডিয়ার পয়েন্টে একটা যে আমরা জানি যে 5ই আগস্টের পরে আপনার ইন্ডিয়ান অনেকগুলো প্রজেক্ট, ইন্ডিয়ান ফাইন্যান্স প্রজেক্ট আপনার বন্ধ ছিল, তারপরে হয়তো কিছু কিছু লোকজন আমার হয়ে যাচ্ছে কাজ করে। এখন আসলে কি অবস্থা, এটা একটা। আর একটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা স্ট্রেইন যাচ্ছে অনেকদিন ধরেই। এখন আসলে কোন অবস্থায় আছে, এবং আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর এই দিয়েছিলাম, সেটা আমার মনে হয় এই ইস্যুটাতে আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলেছি। কোনো যদি অগ্রগতি থাকে আমি আপনাদেরকে জানাবো, কোনো অগ্রগতি নেই কাজে আমি আপনাদেরকে জানাবো। প্রজেক্টগুলির ব্যাপারে তারা তো প্রথমে প্রজেক্টগুলি প্রায় সবই কিন্তু বন্ধ হয়ে গেছিল কারণ সিকিউরিটি ইত্যাদি কারণে তারা হয়তো আসলে কিছু বাস্তব, আর কিছু তারা বলছিল যে সিকিউরিটি তারা খুব কমফোর্টেবল ফিল করছে না, এই কারণে বন্ধ হয়েছিল। তার কোনো দিয়ে আবার চালু হয়েছে। আমি এটুকু জানি, ডিটেলস আপনারা আমার কাছে পাবেন না, এই কারণে যেটা বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়, এবং প্রজেক্ট কিছু চালু হচ্ছে, কিছু হচ্ছে না, কিছু চলছে, কিছু হয়তো তেমন কাজ করছে না, এটা হতে পারে। আরো দুইটা এবার শেষ করা যায় না? ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, সমালোচনা করা হয়েছে, এবং আপনারা বলেছেন তদন্ত করতে। ভারত সেই পক্ষে কোনো উত্তর দিয়েছে কিনা? আর উত্তর দেয়নি, এখনো দেয়নি, সময় নেবে। এই প্রসঙ্গকে অ্যাড করি, ভারত যেটা বলেছে তারা স্মাগলার ছিল, স্মাগলাররা হচ্ছে যে অ্যাটাক করেছে, যে কারণে তারা হচ্ছে যে রোশনের শিকার হয়েছে। এই ভারতের বয়ান হয়তো আমরা গ্রহণ নাও করতে পারি, সাধারণত আমরা গ্রহণ করি না এটা, কিন্তু আমাদের তো আসলে খুব বেশি কিছু করার নেই। কারণ গ্রামবাসীরা যদি তাদেরকে কোনো বেআইনি কাজের জন্য বা তাদের কোনো ক্ষতির জন্য যদি এই আক্রমণ করে থাকে, সেটা তারা ওই কারণে করেছে, কিন্তু অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না। আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই, এইটুকু। এখন তারা কখন করবে সেটা তো আমরা তাদেরকে বাধ্য করতে পারবো, তারা করবে আমরা আশা করছি। আমি তো জানতে চাচ্ছিলাম, উপদেষ্টা 4 নভেম্বরের প্রথম উইকে তিনি সৌদি আরব যাবেন একটি
এটা এটা আমরা আরো পরে এটা নিয়ে ডিল করবো। আমরা দেখেছি হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টা মানবাধিকার অর্গানাইজেশন প্রধান উপদেষ্টাকে একটা খোলা চিঠি দিয়েছে, সেটা হচ্ছে নির্বিচারে গ্রেফতার এবং নির্বাচনের আগে ব্যবস্থা যাতে না হয়, তথ্য প্রমাণ সহ যাতে কোনো দমন পীড়ন না হয় এবং আওয়ামী লীগের কার্যক্রম বিষয়ে নিষেধাজ্ঞা করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের দেখুন, এটা বিষয়টা হচ্ছে প্রত্যেকে নিজ নিজ কাজ করবে, আমরা এটাই মনে করি। হিউম্যান রাইটস সংগঠনগুলি তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। এখন সবার দৃষ্টিভঙ্গিও এক না, প্রত্যেকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই কথাবার্তা বলে থাকে এবং সরকারকে অনেক কিছু বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। আমার মনে হয় আমরা এটাকে এভাবেই দিচ্ছি। এটা তো প্রতিবাদ করার পর বিবৃতি দেওয়া বিষয়, তারা তাদের অবজারভেশন দিয়েছে, আমরা আমাদের সেই অনুযায়ী কাজ করি। কোনো একটা স্টেজে যদি তাদের কোনো একটা বিষয় নিয়ে আপত্তি থাকে বা তারা কোনো বিশেষ আমাদের কাছে কোনো উত্তর দেয়, আমরা সেটা অবশ্যই জানাবো। আমার ছোট দুটো প্রশ্ন, একটা হচ্ছে পাকিস্তানের অর্থমন্ত্রী আসছেন সফরে, সেটা হয়তো অর্থমন্ত্রীর সাথে সফর, কিন্তু যেহেতু আরেক দেশের মন্ত্রী, ওনার এই আসার এর আগে আমরা দেখলাম যে আসলেন আমিনা বালুচ, তারপরে পররাষ্ট্রমন্ত্রী এবং তারপরে অর্থমন্ত্রী। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক আসলে আমরা আস্তে আস্তে আপডেট করছি। পাকিস্তানের সাথে একটা প্রশ্ন, এটা ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা চীনের কাছে যে ঋণ চেয়েছিলাম তিস্তা প্রকল্পের ব্যাপারে, সেটার কোনো আপডেট আছে কিনা? মানে আমরা জানি যে প্রকল্প তিস্তা হচ্ছে চীনের সাথে, আপডেট না, এই মুহূর্তে আমার কাছে কোনো আপডেট নেই। আর পাকিস্তানের ব্যাপারে আমি শুধু এটুকু বলি আপনাদেরকে, পাকিস্তানের সাথে আমরা আমি প্রথমেই বলেছি আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই। সেই স্বাভাবিক সম্পর্ক মধ্যে তো এই ধরনের সফর অন্তর্ভুক্ত। তারা যদি সফরে আসে তাহলে আমরা সেটা ওয়েলকাম করবো, এটাই স্বাভাবিক এবং আমরা তাই করছি। কারণ আমরা তো অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়ুক, যেটা আসলে অনেকটা একতরফাভাবে আটকে রাখা হয়েছিল অনেকদিন। তো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে পাকিস্তানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা এবং সেটাকে এগিয়ে নেওয়াতে। আমার মনে হয় আমরা সেভাবেই এগোচ্ছি এবং এটা তো ওয়েলকাম। তিস্তা প্রকল্প নিয়ে কি তাহলে কোনো আপডেট? এই মুহূর্তে আমি কোনো আপডেট দিতে পারছি না। অর্থমন্ত্রী তো আমার সাথে বৈঠক করা গেছে, এটা দেখা যাক।